দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। আর শুরুতেই খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ, গড়েছে ইতিহাস। তৃতীয় টি-20তে অজিদের বিপক্ষে টাইগারদের জয় 10 রানে। বাংলাদেশের 127 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া থামে 117 রানে। বাংলাদেশের এই জয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। আর অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী পরিষদের সদস্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20 জিতেই এই ফরম্যাটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল টাইগাররা। সেই ইতিহাসের পাতায় নতুন রেকর্ড যোগ হয় টানা দ্বিতীয় জয়। সুযোগ ছিল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের হাতছানি। সেই ইতিহাসও মাহমুদুল্লাহ রিয়াদের দল গড়ে ফেলল 2 ম্যাচ হাতে রেখেই। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই মুষলধারে বৃষ্টি, যে কারণেই খেলা শুরু হয় নির্ধারিত সময়ের থেকে সোয়া 1 ঘন্টা পরে। সিরিজে বাকি 2 ম্যাচের মতো এই ম্যাচেও উইকেটে রানের খরা। তবুও 128 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার ক্রিকেট প্রেমীদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল বেন ম্যাকড্রাম্ট ও মিশেল মার্শ। প্রথম 8 রানে প্রথম উইকেট হারানোর পর অজিরা দ্বিতীয় উইকেট হারায় 71 রানে। এরপরও জয়ের পথেই হাঁটছিল ম্যাথওয়েডের দল। 4 ওভার বল করে মাত্র 9 রান দেওয়া মুস্তাফিজ 19তম ওভারে ম্যাচের ভাগ্য টেনে আনেন বাংলাদেশের দিকে। শেষ ওভারে 22 রান হাতে নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ বল তুলে দেন তরুণ মেহেদী হাসানকে। প্রথম বলে 6 হাঁকিয়ে আর চতুর্থ বলে নো দিয়ে ফ্রি হিট পেলে জমে ওঠে ম্যাচ। তবে সেই পথে হাঁটেনি মেহেদী। 10 রানের জয় এনে দেয় টাইগারদের। এর আগে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করে বাংলাদেশকে 127 রানে আটকে দেন ন্যাথান এলিস। মাহমুদুল্লাহ খেলেন 53 বলে 52 রানের ইনিংস। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ থামে 127 রানে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। 2 ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে জাতীয় দলকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগাররা যখন ব্যাকফুটে তখনও টাইগারদের জয়ের ব্যাপারে তিনি ছিলেন আশাবাদী। ম্যাচ শেষে গণমাধ্যমকে এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রেসিডেন্ট বলেন, ক্রিকেটারদের মধ্যে ছিল জয়ের ক্ষুধা, যার ফলে সম্ভব হয়েছে এই সিরিজ জয়। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। কিছুদিন আগ পর্যন্ত যা ছিল স্বপ্ন তা এখন বাস্তবতা। গেল 14 বছরে টাইগারদের সাথে 4 ম্যাচ খেলে যারা প্রতিটিতেই পেয়েছে জয়, সেই অস্ট্রেলিয়ায় 4 দিনের মধ্যে 3 ম্যাচ হেরে সিরিজ হারের লজ্জায় দিশেহারা। সাকিব, রিয়াদ, মুস্তাফিজদের অপ্রতিরোধ্য পারফরমেন্সে মুগ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষে যা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আমি বললাম 13 রান কম হয়ে গেছে আপা, মিনিমাম 140 দরকার ছিল। 140 হলে ভাবতাম যে জিতে যাব। উনি বললো, আরে সব খেলায় যে জিততে হবে এমন কোনো কথা নাই, এটা তুমি কি বলো? তবে আমি আশা ছাড়ি নাই। আপা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আশা ছাড়েন, উনি কিন্তু একদম শেষ পর্যন্ত হোপফুল ছিল যে আমরা জিতবো। গোটা ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন মুস্তাফিজ। ম্যাচের শেষ 2 ওভারে যখন অস্ট্রেলিয়ার দরকার 23 রান, তখন 19তম ওভারে এসে মুস্তাফিজ দিলেন 1 রান। মুস্তাফিজের ওই শেষ ওভারটা টার্নিং পয়েন্ট ছিল এবং আমাদের বিশ্বাস ছিল যে একমাত্র মুস্তাফিজই যদি ওই ওভারটায় কিছু করতে পারে, এবং সেটাই সে করেছে। বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে একদিকে যেমন উচ্ছ্বসিত টাইগার ভক্তরা, অন্যদিকে সমালোচকদের একাংশ খুঁজছেন উইকেটের দোষ। বিসিবি সভাপতি দিলেন যার উত্তর। আপনি ফার্স্ট ম্যাচ থেকে শুরু করেন, সেকেন্ড ম্যাচ দেখেন, থার্ড ম্যাচ দেখেন, স্পিনাররা না পেসাররাই বেশি উইকেট পাচ্ছে। কাজে এই উইকেটে কিন্তু পেস স্পিন দুইটাই ঠিক আছে। এখন বলতে পারেন কন্ডিশন ডিফারেন্ট, কন্ডিশন তো ডিফারেন্ট হবেই। এক হচ্ছে আমরাও যখন ওদের এখানে যাই আমাদের জন্য কন্ডিশন ডিফারেন্ট। অজুহাত যাই থাকুক না কেন, প্রতিপক্ষ বাংলাদেশ বলেই যে সফরটা এড়িয়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার আর স্টোইনিসরা, তা অনেকটাই পরিষ্কার। কিন্তু দিন শেষে তারা যখন খেলা দেখার জন্য টুইটারে লিঙ্ক খোঁজেন, তখন এটাও পরিষ্কার যে বাংলাদেশ তাদের মানসিকতায় আনতে পেরেছে পরিবর্তন। তারা বোঝাতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোনো অঘটন ঘটানোর দল আর নয়, বরং তারা নিয়মিত সাফল্যের দাবিদার। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। এবার অন্যান্য প্রসঙ্গ। আজ থেকে 6 দিন দেশের 32 লাখ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেবে সরকার। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে 7 থেকে 12 আগস্ট পর্যন্ত চলবে এই প্রচারাভিযান।
টিকা গ্রহীতাদের বয়স নতুন করে আবারও 25 বছর নির্ধারণ করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশের 80% মানুষকে টিকার আওতা আনতে বেশ কয়েক সপ্তাহ ধরে নানা সিদ্ধান্তের কথা বলে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্ষণে ক্ষণে সেই সিদ্ধান্তের নানা পরিকল্পনা কাটছাট করছে সরকার। গণটিকায় বিশৃঙ্খলা এড়াতে কার্যক্রম যুক্ত করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। অবশেষে শনিবার শুরু হতে যাচ্ছে সেই গণটিকা কার্যক্রম। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সারা দেশের 4600 ইউনিয়ন আর সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে একযোগে 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। 7 আগস্ট সারা দেশের সকল ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। 8 এবং 9 আগস্ট ইউনিয়নের যে সকল ওয়ার্ডে 7 তারিখে নিয়মিত টিকাদান কার্যক্রম চালু ছিল সে সকল ওয়ার্ডে এবং পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। ইন অ্যান্ড অ্যারাউন্ড 32 লক্ষ 32 lakhs। দেশের 18 বছর বয়সী অনেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র তথা আইডি কার্ড নেই। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, এতে টিকাদানে বিশৃঙ্খলা তৈরি হবে। ফলে সর্বনিম্ন 25 বছর বয়সীদের থেকে যারা নিবন্ধন করেছে তারাই এখন টিকা নিতে পারবে। 25 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী। টিকা কার্যক্রমের সবশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন দেশের শতকরা 5.44 জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2.52 জন। সরকারের হাতে এখন সব মিলিয়ে টিকা আছে 1,07,16,000 ডোজ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। শুক্রবার রাত 11টার পর পরিবারের জিম্মায় বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে রাজধানীর পান্থপথ এলাকা থেকে এই নির্মাতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এদিন সন্ধ্যায় গুলশান এলাকা থেকে চিত্রনায়িকা পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকেও আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। লাবণ্য রহমানের রিপোর্টে বিস্তারিত। চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক রাজদের গ্রেপ্তার রিমান্ডের আলোচনার মধ্যেই শুক্রবার বিকেলে নির্মাতা চয়নিকা চৌধুরীকেও আটক করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন চয়নিকা। এরপর সন্ধ্যায় নিজ গাড়িতে করে বাংলা মোটর থেকে ফিরছিলেন বাসায়। ফেরার পথে পান্থপথ এলাকা থেকে ডিবি পুলিশের কাছে আটক হন চয়নিকা চৌধুরী। কিছুক্ষণের মধ্যে চয়নিকার গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। 3 ঘন্টারও বেশি সময় পর রাত 10:15টার দিকে গণমাধ্যমের মুখোমুখি ডিবির যুগ্ম কমিশনার হারুন রশিদ জানান, রিমান্ডে পরিমণির কাছ থেকে চয়নিকা চৌধুরীর বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই চয়নিকাকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন ওই তদন্তের স্বার্থে, এবং সেই প্রেক্ষিতে তাকে আমরা এনেছি এবং আমরা অলরেডি তদন্ত জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং সবগুলি উত্তর যে উত্তরগুলি বা তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা মনে করছি এখন যে জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে তার পরিবারের জিম্মায় আমরা আপাতত দিয়ে দিব এবং তাকে যখন আমরা ডাকবো সে আবার আমাদের কাছে আসবে। শেষমেশ শুক্রবার রাত 12:15টার দিকে জানা যায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। গেল জুন মাসে পরিমণি যখন তার বনানীর বাড়িতে সংবাদ সম্মেলন করে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন, তখনও এই চিত্রনায়িকার পাশে দেখা গিয়েছিল চয়নিকা চৌধুরীকে, যাকে মম বলে সম্বোধন করে থাকেন পরিমণি। আটকের আগে চয়নিকা চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, পরিমণির সাথে তার শুধুই কাজের সম্পর্ক। আসলে তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক। কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে, কারণ কাজ করতে গিয়ে অনেক সুইট, অনেক একটা লাভিং, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়। কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই, কারণ আমাদের সময়টা তো খুব অল্প, শুটিংয়েই থাকতে হয় বেশি, তো ওইভাবে আসলে আমার দেখা হয়নি। আর ওর ব্যক্তিগত যা কিছু সেগুলো নিয়ে আসলে ওর ব্যক্তিগত জায়গায় আছে, ও যেমন আমাকে বলেনি, আমারও জানার কোনো আগ্রহ নেই। শুক্রবার সন্ধ্যায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও গুলশান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গেল জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনার সময় এই চিত্রনায়িকার সঙ্গে ছিলেন জিমি। পরে পরিমণির বনানের বাসায় সংবাদ সম্মেলনের সময়ও উপস্থিত ছিলেন তিনি। লাবণ্য রহমান, নিউজ 24, ঢাকা। চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন চিত্রনায়িকা পরিমণি। তার সঙ্গে এক নারী ও কস্টিউম ডিজাইনার জিমিও সম্পৃক্ত বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন রশিদ।
মাদক মামলায় 4 দিনের জিজ্ঞাসাবাদে এখন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ 4 জন। এই মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। চলচ্চিত্র সমিতির নেতারা বলছেন, ব্যক্তির অপকর্মের দায়ভার শিল্পী সমিতি নেবে না। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে। এবং এক একজনের এক এক রকমের চেহারা। একে একে বেরিয়ে আসছে চিত্রনায়িকা পরিমণির অবৈধ ব্যবসার প্রমাণ। বুধবার হঠাৎ পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই দিনই প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানেও মেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এই ঘটনায় পরিমণি ও রাজ সহ তাদের 2 সহযোগীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত 4 জনকে 4 দিনের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশকে অনুমতি দেয়। গোয়েন্দারা বলছেন, অনেকেরই নাম বেরিয়ে আসছে তদন্তে। চলচ্চিত্র জগতের আলোচিত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কি তথ্য দিয়েছে এমন প্রশ্নের জবাবে শুক্রবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার বলেন, অন্ধকার জগতের পেছনে কারা রয়েছে তাদের নাম জানা গেছে। পরিমণির সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। তাদের সাথে আমরা কালকে প্রাথমিকভাবে কথা বলেছি, জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে একজন মহিলা রয়েছে, আরেকটা ছেলে যে কথাটা বললেন জেমি, ওর বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, রোজ শীঘ্রই গ্রেপ্তার হবে। আর আরও যারা তাকে প্যাট্রোনাইজটা করেছে তাদেরও খোঁজখবর আমরা নিচ্ছি। আমরা মনে করি আমরা শীঘ্রই সবাইকে আইনের আওতায় আনতে পারব। র্যাব বলছে, প্রযোজক রাজ তথাকথিত মডেলদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করাতো তা স্বীকার করেছেন। তাদের দেয়া সব তথ্যই যাচাই বাছাই করা হচ্ছে। অনেকের সাথে তার সুসম্পর্ক, সখ্যতার কথা সে বলেছে আমাদেরকে। অনেকের সাথে তার মিডিয়া জগতে তার পরিচিতির কথা সে আমাদেরকে বলেছে। সমস্ত বিষয়গুলো যেটা তদন্তের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা এটা তো তাদের ওয়ান সাইডেড বক্তব্য আমরা নিয়েছি, শুনেছি। এটা পরবর্তীতে তদন্তের মাধ্যমে হয়তো আরো বিস্তারিত পাওয়া যাবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, কোন শিল্পীর ব্যক্তিগত অপকর্মের দায় সমিতি নেবে না। তো এই ধরনের 1-2 শিল্পীর জন্য যদি আমাদের সমগ্র শিল্পী সমাজের একটা সুনামহানি হয়, মানে সুনাম নষ্ট হয়, সেটা আমরা শিল্পী সমাজ কখনোই মেনে নেব না। চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক রাজের মামলা পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিতর্কিত মডেল ফারিয়া মাহমুদ পিয়াসা 3 মামলার আবারও 8 দিনের রিমান্ডে, আর আরেক মডেল মো আক্তার 4 দিনের রিমান্ডে সিআইডির কাছে। গেল রোববার তাদের রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম বিভাগ। সোমবার তাদের 3 দিন করে রিমান্ড দেন সিএমএম আদালত। তাদের কাছে রিমান্ডে পাওয়া গেছে নানা তথ্য, আর তাদের মোবাইলে ধারণ করা নানা অশালীন নাচ গানের ছবি উদ্ধার করা হয়েছে। মাসুদ আল্লাহ বনির প্রতিবেদনে বিস্তারিত। বিত্তবান পরিবারের ছেলেদের মাদকে আসক্ত করা, মাদক বিক্রি ও ধনাঢ্য ব্যক্তিদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে আটক করা হয় মডেল ফারিয়া মাহমুদ পিয়াসা ও মৌ আক্তারকে। সোমবার ঢাকার সিএমএম আদালত তাদের পৃথক 2 মামলায় 3 দিনের রিমান্ড দেন। রিমান্ডে তাদের মোবাইলে পাওয়া যায় অশ্লীল নাচ গানের ছবি। জানা যায়, মাদক ব্যবসার পাশাপাশি পিয়াসা নিজের এমন অশালীন নাচ গান ছাড়াও নারীদের দিয়ে তার দেহ ব্যবসার চক্র আছে। শুক্রবার দুপুরে পিয়াসা ও মৌকে নেওয়া হয় নিম্ন আদালতে। আদালত মৌ আক্তারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন মোহাম্মদপুর থানার মাদক মামলায়। এই মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়। বাকি যে 2টা মামলা, ওই 2 মামলায় 1 নম্বর আসামি 2 জনই আলাদা আলাদাভাবে গ্রেপ্তার হয়েছে এবং মাদক উদ্ধার হয়েছে। অর্থাৎ টাকার রিমান্ডের কোনো যুক্তিকতা নেই। 2টা মামলায় নিচে লেখা আছে পিয়াসা, তার বাবার নাম নাই, ফুল নাম নেই, অজ্ঞাতনামা হিসেবেই তাকে অ্যাড করা হয়েছে পরিকল্পিতভাবে। আর পিয়াসাকে গুলশান, খিলক্ষেত ও ভাটারা থানার মাদক মামলায় 27 দিনের রিমান্ড আবেদন করলে গুলশান থানার মাদক মামলায় 8 দিনের রিমান্ড দেন। তারা দুজনেই আছেন রিমান্ডে সিআইডির কাছে। এছাড়া খিলক্ষেত ও ভাটারা থানার মাদক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় পিয়াসাকে। আদালত এখানে 2টি মামলায় 3 দিন করে, আর একটি মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত পিয়াসার বিরুদ্ধে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মৌ মারিয়া আক্তার মৌ, তাকেও মোহাম্মদপুর থানায় একটা মাদকের মামলা, সেই মামলাটা এখন ডিবি থেকে সেটা সিআইডিতে বদলি হয়েছে, নতুন আয়ু হয়েছে, এবং সেই মামলা জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে পুলিশ 10 দিন রিমান্ড চেয়েছিল, সেখানে 4 দিন পুলিশ। গত রবিবার তাদের রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর থানা থেকে আটক করা হয়। মাসুদ আল্লাহ বনি, নিউজ 24, ঢাকা। আমদানি রপ্তানির আড়ালে প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। জিএফআই এর তথ্য বলছে 2014 সালে $911 কোটি পাচার হয়েছে আন্ডার ভয়েস এবং ওভার ভয়েসের মাধ্যমে। মানি লন্ডারিং এর সাথে জড়িত অর্ধ শতাধিক ব্যক্তির নাম দুদক সহ বিভিন্ন সংস্থার কাছে থাকলেও
থমকে আছে তদন্তের গতি। আর পাচার রোধে পলাতক অভিযুক্তদের অর্থ ফিরিয়ে আনা সহ মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। জালিয়াতি করে ৩৫০০ কোটি টাকা পাচার করে পিকে হালদার। ৮০ বান্ধবীর মধ্যে অবন্তিকা সহ কয়েকজন দুদকের জালে বন্দী হলেও বেরিয়ে আসছে না চাঞ্চল্যকর কোনো তথ্য। এমনকি পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়েও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এরই মধ্যে পাচার করা অর্থের সন্ধানে তৎপরতা দেখিয়েছে দেশের বিভিন্ন সংস্থা। বাংলাদেশের ৬০ ব্যক্তির অর্থ পাচারের তথ্য চেয়ে ১৮টি দেশে চিঠিও দেয় দুদক। দায়িত্বে আসা দুদকের নতুন কমিশনাররাও দেন একই আশ্বাস। কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়, যেগুলো পাচার হয়েছে সেগুলো কিভাবে আনা যায়, সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় তার উপর আমরা নির্ভর করবো ইনশাল্লাহ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর তথ্য বলছে, আমদানি রপ্তানিতে আন্ডার ভয়েস এবং ওভার ভয়েসের মাধ্যমে প্রধানত অর্থ পাচার করা হয়। গত ৫ অর্থ বছরে ১০২৪টি অর্থ পাচারের ঘটনার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আন্ডার ভয়েস ও ওভার ভয়েসের আড়ালে রিম্যাক্স ফুটওয়্যার ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে দেশের ৯১৯ কোটি টাকা পাচারের। ৫টি কোম্পানির আড়ালে ১৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক, যার দায়ে তিনি এখনো পলাতক। যত শালা এই দেশ আছে সবারই তো ওই দেশে বাড়ি আছে। এই টাকাগুলি গেল কি করে? আমি সব যারা A to Z যারা বাড়ি কিনছে সবারটা আমি ওইখানে বের করতে পারবো, কিন্তু আমরা এগুলি করি না। সবার আছে। করোনার প্রভাবে অর্থ পাচার রোধে দুদকের কার্যক্রমের গতি কিছুটা কমেছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রত্যাশা অনুযায়ী দুদক তার গতি সঞ্চালনে দৃষ্টান্ত দেখাতে পারেনি। গতি সঞ্চারের প্রয়োজন, সেক্ষেত্রে দমন কমিশন পর্যাপ্তভাবে দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি বলেই ধারণা করা হয়। দক্ষতা সম্পন্ন ব্যক্তি রয়েছে কিনা এবং তাদেরকে সংশ্লিষ্ট কাজে নিয়োগ দেওয়া হচ্ছে কিনা, দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা সেটা একটা বিষয়, তাদের যথাযথ প্রশিক্ষণ রয়েছে কিনা। দক্ষ জনবল থাকা সত্ত্বেও সংস্থাটিকে আরো তৎপর হওয়ার কথা বলছে টিআইবি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে গেল বছরের এই সময়ের চাইতে, যা কয়েক গুণ বেশি। সবশেষ ২৪ ঘন্টায় ২১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২১১ জনই ঢাকার। ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে করোনা ও আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ২৪ ঘন্টায় আরো ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,১১৫-তে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়। অধিদপ্তর আরও জানায়, গেল ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৪ জনের মধ্যে ৩ জন ঢাকার বাইরের আর বাকিরা ঢাকার। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরে আছেন ১৪৭ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই ১,৪৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমেছে, তাই বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার হচ্ছে কি, মাঝে মধ্যে থেমে থেমে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হলেই যেখানে পানি জমবে, পরিষ্কার পানি জমলে ওখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পায়। যেমন বাইরে যে কোনো পরিত্যক্ত পাত্র, যে ডাবের খোসা বা ক্যান বা ধরনের যে চিপসের খোসা, এমনকি যে টায়ার দেখবেন ফালায় রাখে, টায়ারের মধ্যে পানি জমে, ওর মধ্যে ডেঙ্গু মশা কিন্তু ডিম পারে। এছাড়াও এই যে ডেঙ্গুর মশার যে ডিমগুলো, এগুলো কিন্তু সুপ্ত অবস্থায় মাটিতে থেকে যায়। বৃষ্টির পানি পড়লেই এই ডিমগুলো থেকে মশা একটা এডিস মশা তৈরি হয়। জুলাই মাসে দেশে বিভিন্ন হাসপাতালে অন্তত ২,২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। গেল বছর করোনা প্রকোপের মাঝে মানুষ বেশি স্বাস্থ্যবিধি মেনেছেন। এবার স্বাস্থ্যবিধি কম মানায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর কম ছিল দেখে অনেকে সচেতনটা ভুলে গিয়েছে। যেমন স্বাস্থ্যবিধি কথা বলেন, যখন মানুষ যে ভ্যাকসিন দেওয়া শুরু করলো তখন এই স্বাস্থ্যবিধি ভুলে গেল। তার ফলে জনগণ সচেতন ছিল না বলে কিন্তু সংখ্যাটা একটু বাড়তির দিকে ডেঙ্গুটা, এবং এই মৌসুমটা কিন্তু ডেঙ্গুর মৌসুম, সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১,০১০ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।
এবারে শোকাবহ আগস্ট। জাতির পিতা রাজনীতিকে আন্দোলনমুখী করেছিলেন বলেই দ্রুত স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে, এমন মত বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর। তিনি বলেন, বাংলাকে বাদ দিয়ে যখন রাষ্ট্রভাষা উর্দু করার চেষ্টা করা হয় তখন বঙ্গবন্ধু বুঝেছিলেন এর পেছনের উদ্দেশ্য শাসন আর শোষণ। তখন থেকেই এর বিরুদ্ধে সোচ্চার হন তিনি, সচেতন করতে থাকেন মানুষকেও। বিস্তারিত রিপোর্টে। জীবনযাপনের অধিকার অর্জনের জন্য পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করতে পেরেছিলেন তাদের সঙ্গে আর থাকা যাবে না। ব্রিটিশরা যখন চলে যায় বৃহত্তর বাংলা যেন ভাগ না হয়, সেজন্য তখন থেকেই আন্দোলন ছিল। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বলেই ভাষা আন্দোলন থেকে শুরু করে রাজনীতিটা আন্দোলনমুখী করে তোলেন। নিজে প্রস্তুতি নিয়ে দলকে প্রস্তুত করেন। পশ্চিম পাকিস্তানিরা যে পূর্ব পাকিস্তানকে শাসন করেছে তা প্রতিটি জনসভা দলীয় সভায় তিনি তুলে ধরতেন। নিজেকে তিনি বাঙালি আদর্শবাদ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে, আর সে কারণেই দ্রুত স্বাধীন হয় বাংলাদেশ। 6 দফা ঘোষণার সঙ্গে সঙ্গে বাঙালিরা তা লুফে নেন। এর সমর্থনেই সবাই এগিয়ে আসলেন, কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখালো পশ্চিম পাকিস্তানিরা। 7ই মার্চের ভাষণে জাতির পিতা গেরিলা যুদ্ধে সব ধরনের নির্দেশনা দেন। আওয়ামী লীগের নেতৃত্বে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় সংগ্রাম প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন। 25শে মার্চ রাতে জাতির পিতা দেশকে স্বাধীন করার ঘোষণা করলেন। তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জননেতা থেকে তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে বাংলাদেশে। দেশের পুঁজিবাজার সহ বিভিন্ন উৎপাদনশীল খাতে এই বিনিয়োগ আসবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের 4টি প্রধান শহরে অনুষ্ঠিত রোড শোতে সেই দেশের বিনিয়োগকারী ও প্রবাসীরা এদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার এখন বিনিয়োগ উপযোগী। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, সেই দেশে অনুষ্ঠিত হচ্ছে রোড শো, যার উদ্যোক্তা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। উদীয়মান দেশটির বিনিয়োগ সম্ভাবনা প্রবাসী ও সেই দেশের বড় বিনিয়োগকারীদের জানাতেই এ আয়োজন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া সহ মোট 4 শহরে 10 দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে রোড শো। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম তুলে ধরছেন বাংলাদেশের নানা খাতে বিনিয়োগের আদ্যপান্ত, যেখান থেকে বড় বড় বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে বলে জানালেন বিএসইসির এই আইনজীবী। এখান থেকে আমরা দেখেছি যে এনআরবি এবং অন্যান্য কিছু সংগঠন থেকেও ইনিশিয়াল স্টেজেও তারা বলেছে তারা ইনভেস্ট করবে। একটি সংগঠন থেকে বলেছে $50 কোটি পর্যন্ত তারা ইনভেস্ট করবে, এবং এখানে আমরা দেখেছি প্রচুর ইনভেস্টমেন্ট ব্যাংকার পর্যন্ত ছিল। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। সংস্থাটির হিসেবে 2050 সালের আগেই বিশ্বের 23তম অর্থনীতির দেশ হবে এদেশ। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভ, সর্বোপরি জিডিপি প্রবৃদ্ধি মনোযোগ কেড়েছে বিশ্ববাসীর, যার প্রতিফলন পড়ছে দেশের পুঁজিবাজারেও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তুলতে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। নতুন ফান্ডও আসতেছে, কর্পোরেট ইনভেস্টমেন্টও বাড়ছে, এবং নতুন হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস যারা বিনিয়োগকারী ওনারাও কিন্তু ইন্টারেস্ট দিচ্ছেন। তো তাদের পুঁজিবাজারটা এই মুহূর্তে খুব ভালো একটা সিচুয়েশনে আছে। আমাদের একটা কাজ যেটা করা উচিত সবসময় আমি বলি, সেটা হলো যে কোনো রকমের ইন্টারফারেন্স, আর্টিফিশিয়াল ইন্টারফারেন্স যাতে না হয়। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ যাতে দীর্ঘমেয়াদী হয় সেদিকে নজর দিতে হবে। যাতে বিনিয়োগকারীর লক্ষ্য রাখেন যে তারা মৌলভিত্তিক বা ভালো শেয়ারে বিনিয়োগ করছেন কিনা, তাদের ফান্ডটা সুরক্ষিত থাকবে কিনা সেটা। অন্যদিকে রেগুলেটরের থাকবে দায়িত্ব যে কোনোভাবেই যাতে এখানে কোনো ধরনের সিরিয়াল ট্রেডিং বা যারা এটাকে ম্যানিপুলেট করে সেই চক্র যাতে সক্রিয় না হয়, সাধারণ বিনিয়োগকারীকে যাতে পথে বসাতে না পারে। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের কয়েকটি দেশে রোড শো করার পরিকল্পনা রয়েছে বিএসইসির। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নওগাঁর 4টি উপজেলায় 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। এই নিয়ে গত 3 দিনে জেলার 3000 দরিদ্র পরিবার পেল এই খাদ্য সহায়তা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করে সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘ। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
করোনায় দেশ জুড়ে যখন মানুষ অসহায়, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ত্রাণ সহায়তার শেষ দিনে নওগাঁ জেলার 4 উপজেলার পোরশা, পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুরে সহস্রাধিক মানুষের মাঝে চাল, ডাল, আটা সহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। এই ত্রাণটা দিচ্ছে আমার বসুন্ধরা গ্রুপ, আল্লাহ দিলে আমরা ছেলেবেলে দিয়ে সবাই মিলে খাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আরো শক্তিমান হন। আমাদেরকে যে উপকারটা করলো আমরা ওনার জন্য দোয়া করি। আমার পরিবারের সবাই খাদ্যটা গ্রহণ করে চলাফেরা ভালোভাবে করতে পারবে। আর এই মানবিক সহায়তা অব্যাহত থাকার কথা জানিয়েছেন আয়োজক কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আজকে আমরা নওগাঁ জেলায় 3000 পরিবারকে এই খাদ্য সহায়তা বিতরণ সম্পন্ন করলাম এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা রাজশাহী বিভাগের 24,000 পরিবারকে এই খাদ্য সহায়তা বিতরণ করব। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এই উপহার অসহায় দরিদ্রদের কাছে পৌঁছে দেয় প্রশংসা করেছেন জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তারা। আমি আমার উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপ একটি বড় আমাদের এই দেশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে তার অনেক অবদান আছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হলো। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপের সহায়তায় উত্তরবঙ্গের নওগাঁয় 3000 পরিবার সহ রাজশাহী বিভাগের 24,000 পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। চট্টগ্রামে আরো 2,66,400 ডোজ টিকা পৌঁছাচ্ছে। এর মধ্যে 38,400 ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং 1,20,000 ডোজ চীনের তৈরি সিনোফার্ম ও 1,08,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। শুক্রবার সকাল 7টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই টিকার চালান গ্রহণ করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য শনিবার ভোর 5:30 থেকে 7টা পর্যন্ত এই মহাসড়কে 1.5 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগ এই তথ্য জানায়। ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 3 দিনব্যাপী ফ্রি টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করেছে নীলফামারীর পৌর বিএনপি। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ফ্রি টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা লকডাউনের কারণ দেখিয়ে রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে নিত্যপণ্যের। বিক্রেতারা বলছেন পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে সব রকমের সবজি ও নিত্যপণ্যের দাম। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে হতাশ লকডাউনে ক্ষতিগ্রস্ত সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। 2 সপ্তাহ পার হয়েও চলমান কঠোর লকডাউন, তাই সাধারণ মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। এর মাঝেও শুক্রবার রাজধানীর বাজারগুলোতে বাড়তি ভিড় দেখা গেল ক্রেতাদের। সবজির বাজারে গিয়ে দেখা গেল বর্ধিত দামে বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি সবজি। বাজারে সবজির প্রচুর যোগান থাকলেও লকডাউনের কারণে বেড়েছে পরিবহন ব্যয়, তার প্রভাবেই এমন অবস্থা দাবি বিক্রেতাদের। মরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। এত অল্প সময়ের ভিতরে অ্যাব্রাপ্টলি 3-4 গুণ দাম বেড়ে যাওয়ার কারণ, গত সপ্তাহে 40 টাকা কেজি কিনেছি, সেই মরিচ এখন 140 টাকা হয়ে গেছে। বরবটি আছে 60 টাকা, মূলা 40 টাকা, বেগুন আছে লাম্বাগুলো আছে 40 টাকা, গোলগুলো আছে 60 টাকা, এরকম করলা আছে 50 টাকা। তবে কুরবানির ঈদের পরের সময় হওয়ায় কিছুটা স্থিতিশীল মাংসের বাজার। ব্রয়লার মুরগির দাম কম, বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তবে এবার বাজারে ইলিশের আমদানি কম, তাই দামও চড়া। ইলিশ মাছের দাম গত বছর যা ছিল এই সময়, আমি তো নিয়মিত বাজার করি, এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট 20% বেশি আছে। জালরে যে যায় 1টা 2টা 3টা করে মাছ পায়, চাঁদপুরে কোনো মাছ নাই, অনেক দাম বেশি, প্রচুর দাম। এদিকে মুদি দোকানেও প্রভাব পড়েছে লকডাউনের। চিনি ও আটার দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত। লকডাউনের মাঝে এমন দাম বৃদ্ধিতে অসহায় সাধারণ ক্রেতারা।
যেসব দ্রব্যমূল্য যেটা আছে বাজারে এগুলো সব অনেক উপরে চলে গেছে, কেনা মানে মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু দিন দিন। নিম্নবিত্ত গরিব শ্রেণীর মানুষ, তাদের জন্য খুব কষ্ট। আর করোনাকালীন সময় মানুষের কাজ নাই। তবে চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও পূর্বের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে চাল। করোনা পরিস্থিতির মাঝেও শুক্রবার বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি ছিল অনেকটাই উপেক্ষিত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। যশোরে এই বছর লক্ষ্যমাত্রা চাইতে 820 হেক্টর বেশি জমিতে পাটের চাষ হয়েছে। গেল কয়েক বছর ধরে পাটের দাম ভালো পাওয়ায় আবার চাষ শুরু করেছেন এই অঞ্চলের কৃষকরা। গেল 2 বছর ধরে পাটের ন্যায্য মূল্য পাওয়ায় অন্যান্য ফসলের চেয়ে পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। অবশ্য পাট চাষ প্রসারের লক্ষ্যে সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আবার সুদিনে ফিরে এসেছে বাংলাদেশের সোনালী আঁশখ্যাত পাট। গেল কয়েক বছর ধরে পাটের দাম ভালো পায় আবারও চাষ শুরু করেছেন যশোরের কৃষকরা। কৃষকরা জানান, পাট চাষের জন্য উষ্ণ জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাত দরকার হয়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। গেল বছর পাটের দাম ভালো পায় এবছর বেশি জমিতে পাট চাষ করেছেন তারা। আমি গত বছর থেকে এবছর 1 বিঘা পাট করেছি। পাটের আমার আবাদের লক্ষণ ভালো। এবছর আমি 3 বিঘা করেছি। পাটের অবস্থা খুব ভালো। শুকায় ভালোভাবে নিয়ে যেয়ে যদি দাম পাওয়া যায় তা মোটামুটি কৃষকরা ভালো লাভবান হতে পারবে। সংশ্লিষ্টরা জানান, পাট চাষ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। অল্টারনেট রোদ এবং বৃষ্টি, এটা পাটের বৃদ্ধি এবং পাটের ফলনের জন্য খুব ভালো একটা পরিবেশ এবং চমৎকার একটা অবস্থায় ফিরে আসছে। এই জন্য পাট খুব ভালো হয়েছে। চাষিরা আশান্বিত যে ভালো মূল্যটাও পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে যশোর অঞ্চলে পাটের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5,300 হেক্টর জমি। সেখানে আবাদ হয়েছে 26,120 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে লকডাউনের খবর জানাবো আপনাদেরকে। অনেকটা ঢিলে ঢালা ভাবেই চলছে রাজধানীর কঠোর বিধিনিষেধ। সড়কে বেড়েছে মানুষ আর যানবাহনের চলাচল। এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর বিমানবন্দর সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, আজকে লকডাউনের 16তম দিন, সড়কের অবস্থা জানতে চাই আপনার মাধ্যমে। এখন সকাল প্রায় 7:30 খানিকটা বেশি বাজে, কেমন দেখছেন রাস্তার অবস্থা? তন্ময়, আজকে লকডাউনের 16তম দিন যেমনটি আপনি বললেন, এবং সড়কের অবস্থা যেমনটি দেখাই আমি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, যেটি আমরা স্বাভাবিক সময়ে দেখে থাকি ঠিক সেরকমই বলতে গেলে। যদিও যানজট হলো, যেহেতু অনেক সকাল সেহেতু যানজট কম। আজকে কিন্তু শনিবার হওয়াতে অনেক অফিসও কিন্তু বন্ধ, ব্যাংক বন্ধ রয়েছে, কিন্তু এরপরও সড়কে রয়েছে এই প্রচুর পরিমাণে গাড়ি। স্বাভাবিক দিনে যেটা আমরা দেখি ঠিক তেমনটি। এখানে একটি চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের মধ্যেও কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করতে আমরা দেখিনি। এখানে যেমনটি দেখছি যে ওনারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য আসলে একটি মাইক্রো থামিয়ে তারা তাদের মতন যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ডিউটিরত অবস্থায় চেকপোস্ট রয়েছে। তবে ডিউটিরত অবস্থায় কিন্তু কোনো প্রকারের কোনো গাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে কর্তব্য পালনে কিন্তু দেখা যায়নি। এমন চিত্র কিন্তু রাজধানীর প্রত্যেকটি চেকপোস্টের বেশ কিছু জায়গায় চেকপোস্ট কিন্তু তুলে ফেলা হয়েছে। মানুষের যেই শুরুর দিকে যেই নিয়ন্ত্রণের বিষয়টি ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা ছিল, সেটি কিন্তু এখন একেবারেই নেই। সম্পূর্ণ শিথিল অবস্থায় চলছে বর্তমানের এই লকডাউন। শুধুমাত্র আমরা দেখেছি যে চেকপোস্টগুলোর মধ্যে রাজধানীর প্রবেশ মুখ যেগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু মানুষের একটু সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্য তৎপরতা রয়েছে। এছাড়া কিন্তু রাজধানীর ভেতরে অভ্যন্তরে কোথাও কিন্তু আমরা কোনো তৎপরতা লক্ষ্য করিনি। মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়েও কিন্তু আমরা তেমন কোনো তৎপরতা লক্ষ্য করিনি। তো যার কারণে যেটি হচ্ছে যে মানুষও অবাধে এখন বের হওয়া শুরু হয়েছে, তারাও রাজপথে নামছে। আমরা যেমনটি দেখেছি যে গতকাল শুক্রবার ছিল, তার আগের দিন বৃহস্পতিবার ছিল, সেই দিনগুলিতেও কিন্তু রাজধানীর রাজপথগুলোতে স্বাভাবিক দিনের মতন যানজট কিছুটা ছিল। যেমনটি আমরা দেখেছি বর্তমানে যে গাড়িগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি প্রাইভেট যানবাহন। যদিও আমাদের চোখে আসলে সিএনজি ছাড়া
অন্য কোনো গণপরিবহন আমাদের চোখে পড়েনি। যদিও গণপরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, এরপরও কিন্তু সিএনজিগুলো অবাধেই রাস্তায় চলাচল করছে। সেগুলো নিয়ন্ত্রণেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমরা তৎপরতা দেখিনি এবং রাজধানীর প্রবেশপথগুলো মুখগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সিএনজি রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। তো এরপরও কিন্তু 3 গুণ 4 গুণ ভাড়া দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে গণপরিবহন বন্ধ থাকার কারণে। আর লকডাউনের এমন শিথিল অবস্থায় কিন্তু সাধারণ মানুষ যেটি দাবি জানাচ্ছেন যে যদি হলো লকডাউনে এমনই অবস্থা থাকে তাহলে গণপরিবহন যাতে ছেড়ে দেওয়া হয়, যাতে তাদের ভোগান্তি কিছুটা হলেও কম হয়। কারণ যারা হলো রাজধানীতে প্রবেশ করছেন এবং যে সমস্ত মানুষ কর্মজীবী রয়েছেন নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন, অনেক অফিসে কিন্তু তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা না করেই অফিস খুলে রেখেছেন, যার কারণে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি ক্ষুদে ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে তারাও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং তাদেরকেও কিন্তু একটি ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। তো সব মিলিয়ে যদি আমি এখন বলতে চাই যে রাজধানীতে 16তম লকডাউনের এই দিনে আসলে পুরোপুরি বলতে গেলে লকডাউন শিথিল অবস্থায় চলছে এবং মানুষের মধ্যে করোনা বিষয়ে যে সচেতনতা সেটি কিন্তু অনেকটাই কম। বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধির কোনো বালাই আমরা লক্ষ্য করিনি। বলতে চাই যে মানুষ কিন্তু যে সমস্ত গণপরিবহন মানে এই অবস্থায় গণপরিবহন ছেড়ে দেওয়ার দাবিও একটি তারা তুলছেন, যেহেতু দীর্ঘদিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। তো প্রতিদিনই করোনায় মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে, এমনটি চলতে থাকলে আরও মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীতে লকডাউনের সবশেষ চিত্র। তন্ময়, নয়মাজিক আপনাকে ধন্যবাদ বিমানবন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে তালেবানদের সহিংসতায় এবার প্রাণ হারালেন আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান দাওয়া খান মেনাপাল। শুক্রবার কাবুলে তার গাড়িতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ বিবৃতিতে এই হত্যার কথা জানিয়েছে। আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাওয়া খানের মৃত্যুর খবর স্বীকার করেছে। অন্যদিকে আফগানিস্তানের প্রথমবারের মতো একটি প্রাদেশিক রাজধানী তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানদের দখলে চলে গেছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। জারাঞ্জ সরকারের কাছ থেকে যথেষ্ট লোকবল না পাওয়ার কারণেই জারাঞ্জের পতন হয়েছে। তালেবান যোদ্ধারা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, পুলিশ সদর দপ্তর ও ইরান সীমান্তের কাছে একটি ছাউনি দখলে নিয়েছে। আফগানিস্তানের দীর্ঘ 20 বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও নেটো জোট সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সংঘাত বেড়েছে। এর মধ্যে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তালেবানরা দখলে নিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত কাচের সেতু চীনের ঝাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নে বানজি জাম্পিং এর সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভূপৃষ্ঠ থেকে 430 মিটার উঁচুতে অবস্থিত কাচের ব্রিজটি থেকে বানজি জাম্পিং এ অংশ নিতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। ঝ্যাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের হেনান এবং হুনান প্রদেশের মধ্যবর্তী স্থানে নির্মিত এই সেতুতে প্রতিদিন প্রায় 800 দর্শনার্থী ভিড় করেন। এবার পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে বানজি জাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে বানজি জাম্পিংকে অন্যতম ধরা হয়। পায়ে দড়ি বেঁধে উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ার আনন্দ পেতে এর বিকল্প নেই। তাই প্রয়োজনীয় সব সুরক্ষা ব্যবস্থা মেনে ঝুলন্ত সেতুটি থেকে বানজি জাম্পিং এর অভিজ্ঞতা নিচ্ছেন শত শত পর্যটক। নৈসর্গিক পর্যটন এলাকাটি সুউচ্চ পর্বত, গভীর গিরিখাত এবং জলরাশির জন্য বিখ্যাত বলে বানজি জাম্পিং এর পাশাপাশি ইউনেস্কো ঘোষিত মনোরম এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সৌন্দর্য রোমন্থন করছেন দর্শনার্থীরা। এটা অসাধারণ, মনে হবে আপনি বাতাসে ভেসে বেড়াচ্ছেন আর প্রকৃতির কাছাকাছি রয়েছেন। 2020 সালের শেষ দিকে বানজি জাম্পিং এর অনুমতি দেয় চীনা সরকার। তা সত্ত্বেও করোনা ভাইরাস মহামারীর কারণে পর্যটকদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে বলে জানান জাম্পিং অপারেটর জনি ডিকার।
পর্যটকরা ফিরতে শুরু করায় বাঞ্জি জাম্পিং আবারও জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে দিনে 20 জন জাম্প করছেন। আসছে ছুটির মৌসুমে আরো পর্যটক আসবে বলে আশা করছি। তবে মহামারীর কারণে বিদেশি পর্যটকের অভাব পূরণে বাঞ্জি জাম্পিং এর খরচ 40% হ্রাস করা হয়েছে। সুউচ্চ ঝুলন্ত এই সেতু থেকে লাফ দেওয়া কারো কারো জন্য ভীতিকর হলেও একবার ঝাঁপিয়ে পড়লে যে কারো জন্যই মনে রাখার মতো অভিজ্ঞতা হবে। সাজিয়া ইসলাম, নিউজ 24। শেষ করছে এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই।